আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তারপর কি অবস্থা সবার? ভালো। ভালো। আচ্ছা ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা ইমিউনোলজিটা স্টার্ট করব। হ্যাঁ, ইমিউনোলজি থেকে যেহেতু আইটেমগুলো বাকি আছে সেজন্য ইমিউনোলজি দিয়ে শুরু করতেছি। আজকে ইমিউনোলজির 1 নাম্বার আইটেমটা আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, যদি কথা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাই দিও। আচ্ছা, আজকে আমরা পড়বো ইমিউনোলজির 1 নাম্বার আইটেম। ইমিউনোলজির 1 নাম্বার আইটেমের টপিকসটা কি? মেইনলি হচ্ছে ইমিউনিটি ডেফিনিশন এন্ড ইটস টাইপস। ওকে? আচ্ছা, ইমিউনোলজি, আমরা যেহেতু ইমিউনোলজি পড়তেছি প্রথমে আমরা জানতে হবে ইমিউনোলজি জিনিসটা কি। তাহলে ইমিউনোলজিটা হচ্ছে it is the branch of medical science which deals with the study of development and function of immune system. এটা হচ্ছে একদম বেসিক একটা ডেফিনেশন। এটা কি? এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা ডিল করে কার সাথে? যেটা ডিল করছে হচ্ছে ডেভেলপমেন্ট এন্ড ফাংশন অফ ইমিউন সিস্টেমের সাথে। এখন যদি এটা আমরা ইলাবোরেটলি বলতে চাই বা বড় করে ডেফিনিশনটা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স which deals with the study of development and function of both cellular and humoral immunity humoral components of immune system by which the body reacts to eliminate, destroy or neutralize foreign substances including pathogenic microorganism. তাহলে ইলাবোরেটলি বললে আমাদের কি হয়? আমাদের আসতেছে এখানে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের যে সেলুলার এন্ড হিউমারাল কম্পোনেন্টস গুলো আছে সেই সেলুলার এন্ড হিউমারাল কম্পোনেন্টস গুলো কি করবে? বডিতে কোনো ফরেন সাবস্টেন্স ঢুকলে সেটাকে ইলিমিনেট করার বা ডিস্ট্রয় করার বা নিউট্রালাইজ করার ট্রাই করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি পড়বো? আমরা পড়বো ইউজ এন্ড অ্যাপ্লিকেশন অফ ইমিউনোলজি। আচ্ছা, ইউজ বলতে আমরা কি বুঝতে পারি? প্রথমে হচ্ছে কোনো ডিজিজ প্রিভেনশনের জন্য আমাদের ইমিউনোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে। তাহলে প্রিভেনশন অফ ডিজিজেস আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? বাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন, বাই প্যাসিভ ইমিউনাইজেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ডিজিজ। এখন ট্রিটমেন্ট অফ ডিজিজের জন্য কি করতে হবে আমাদের? আমরা ইমিউনোগ্লোবুলিন ইউজ করতে পারি। ডায়াগনোসিস অফ ডিজিজের জন্য আমরা ইমিউনোলজি ইউজ করে থাকি। কিভাবে? আমরা যখন অ্যান্টিজেন বা অ্যান্টিবডি চেক করি তখন কি হয়? আমরা ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, আর ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন এন্ড সেরোলজি আমরা কি করি? ব্লাড গ্রুপিং বা ক্রস ম্যাচিং এগুলো হচ্ছে ইমিউনোলজির আন্ডারে পড়ে। আচ্ছা, আর হচ্ছে ফর সাকসেসফুল অর্গান ট্রান্সপ্লান্টেশন। ফর সাকসেসফুল অর্গান ট্রান্সপ্লান্টেশন আমরা কি করছি? টিস্যু টাইপিং এন্ড হিস্টোকম্প্যাটিবিলিটি টেস্ট। আচ্ছা, আর এগুলো তো গেল সব পজিটিভ দিক। এবার আসি কিছু নেগেটিভ দিকে। যদি ইমিউনিটি আমাদের ঠিকমতো কাজ না করে বা if it doesn't work properly then it can causes disease like autoimmunity and hypersensitivity. তাহলে আমরা জানলাম ইমিউনিটি ডেফিনিশন এন্ড ইউজ এন্ড অ্যাপ্লিকেশন অফ ইমিউনোলজি। আচ্ছা, এবার আসা যাক হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি কি? It may be defined as mechanism of body to recognize and trying of elimination of antigen or foreign substances from the body, sequence of which may be beneficial or harmful to the host. এটা পুরোটা হচ্ছে ইমিউনিটির ডেফিনেশন। এখন যদি এটা আমরা আরো ইলাবোরেটলি বলতে পারি তাহলে all those physical mechanism that endow the animal with the capacity to recognize materials as foreign to itself and to neutralize, eliminate and metabolize them, sequence of which may be beneficial or harmful to the host. Definition যে কোনো একটাই পারফেক্ট, কিন্তু আমরা ভুলটা করি কোথায়? আমরা ভুলটা করি হচ্ছে sequence of which may be beneficial or harmful to the host এই কথাটা আমরা বলি না, কিন্তু এই কথাটা এখানে মাস্ট ইনক্লুড করতে হবে। যেহেতু এখানে আমরা বুঝতেই পারছি কি করছে, বডিতে একটা ফরেন সাবস্টেন্স বা একটা নন সেলফ সাবস্টেন্স এন্ট্রি করলো, এন্ট্রি করার পর বডি কি করবে? সেটার এগেইনস্টে
এক ধরনের প্রোটেক্টিভ মেজার নিবে। সে কি করবে, প্রথমে ওটাকে চিনবে, রিকগনাইজ করবে, রিকগনাইজ করার পর তারপর সেটাকে হচ্ছে সে এলিমিনেট করার চেষ্টা করবে, আইদার বাই ডিস্ট্রয়িং ইট অর নিউট্রালাইজিং ইট। আচ্ছা, এটার পরে নেক্সট আমাদেরকে তাহলে কি জিজ্ঞেস করবে, আমাদের জিজ্ঞেস করবে এখান থেকে যে আমরা বললাম ইফেক্ট অফ হুইচ মে বি বেনিফিশিয়াল অর হার্মফুল টু দা হোস্ট, তখন বলবে তাহলে বেনিফিশিয়াল ইফেক্টটা কি ম্যাম আর হার্মফুল ইফেক্টটা কি। হ্যাঁ, ম্যাম সিকোয়েন্স অফ হুইচ এরপরে কি? may be beneficial or harmful to the host। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা যদি না বলি, এই পার্টটা না বললে এটা কমপ্লিট হবে না ডেফিনেশন, তখন এখান থেকে যদি ভাইবার সময় হয় তাহলে কোশ্চেনটা কি করবে, তাহলে বেনিফিশিয়াল ইফেক্টটা কি আর হার্মফুল ইফেক্টটা কি তুমি যেহেতু বলতেছো। বেনিফিশিয়াল ইফেক্ট, ইমিউনিটির ম্যাক্সিমাম ইফেক্ট গুলোই হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। এটার হার্মফুল ইফেক্টও আছে কিন্তু মোস্ট অফ দ্য ইফেক্ট হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। যেমন আমরা একটু আগে ইউজের মধ্যে কি পড়লাম, একটা ডিজিজ ডায়াগনোসিস করতে আইদার বাই অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি ডিটেকশন, একটা ডিজিজ প্রিভেনশন করতে বাই ভ্যাকসিনেশন, একটা ডিজিজ ট্রিটমেন্ট করতে বাই ইমিউনোগ্লোবুলিন, তারপর ব্লাড ট্রান্সফিউশন, এই সবগুলোই হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। আচ্ছা, এখন আসা যাক হার্মফুল ইফেক্ট কি। হার্মফুল ইফেক্ট এখন হচ্ছে একটা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টের ইমিউনিটি যদি ঠিকমতো কাজ না করে, হয়তো বা এটা ওভার অ্যাক্টিভিটি করতেছে বা এটা হচ্ছে ম্যাল ফাংশন করতেছে, তখন কি হয়, আমাদের অটোইমিউনিটি বা হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে, এগুলো হচ্ছে হার্মফুল ইফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এই যে এতক্ষণ আমরা বললাম যে ফরেন সাবস্টেন্স বা নন সেলফ সাবস্টেন্স, তখন বলবে যে ফরেন সাবস্টেন্সটা কি বা নন সেলফ সাবস্টেন্সটা কি। এটা জানার জন্য আগে আমাদের জানতে হবে সেলফ। সেলফটা কি? সেলফ হচ্ছে এনি সাবস্টেন্স হুইচ ইজ রিকগনাইজড বাই দ্য বডি অ্যাজ ইটস ওন ইজ কল্ড সেলফ। মানে আমার বডি জানবে যে এই সাবস্টেন্সটা আমার বডির একটা কম্পোনেন্ট, যেমন আমার স্কিন বা আমার ব্লাড সেল গুলা, যে কোনো কিছুই, আমাদের বডির সবকিছুই, এগুলো হচ্ছে সেলফ সাবস্টেন্স। বডি এগুলোর প্রতি কোনো ধরনের রেসপন্স বা রিঅ্যাকশন করে না, এগুলো হচ্ছে সেলফ সাবস্টেন্স। এবার আসা যাক নন সেলফ সাবস্টেন্স বা ফরেন সাবস্টেন্স জিনিসটা কি। আচ্ছা, ফরেন সাবস্টেন্স মিন্স এনিথিং হুইচ ইজ রিকগনাইজড নট অ্যাজ এ বডি কনস্টিটিউয়েন্ট। এখন আমার বডি যেটাকে মনে করবে যেটা আমার বডি কনস্টিটিউয়েন্ট না, এটা বাহির থেকে আসছে, সেটার প্রতি সে নন সেলফ বা ফরেনের মতো রিঅ্যাকশন করবে। এখন এই যে নন সেলফ সাবস্টেন্সটা, এটা হতে পারে বাহির থেকে আসছে, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিজেন হতে পারে বা ভাইরাস ব্যাকটেরিয়া, যেগুলোকে আমাদের বডি নন সেলফ মনে করে রিঅ্যাকশন করতেছে। আবার কি হতে পারে, এটা বডির ওন স্ট্রাকচার হতে পারে। আমাদের জন্ম সময় কিছু কিছু জিনিস আমাদের ব্লাডে এক্সপোজড হয় না, আমাদের ব্লাডের যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো আছে সেগুলোর মধ্যে এক্সপোজড হয় না, যার কারণে যদি কোনো কারণে ওগুলা আমাদের ব্লাডের মধ্যে এক্সপোজড হয়, তখন তারা মনে করে কি আর এটা তো আমি চিনি না, তার মানে হচ্ছে এটা নন সেলফ, এবং এটাকে তখন ডিস্ট্রয় করার চেষ্টা করে। যেমন আমাদের যে কর্নিয়া, ওটা হচ্ছে অ্যাভাস্কুলার একটা স্ট্রাকচার, যার কারণে কি হয়, বডির অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো কখনো এটার এক্সপোজারে যায় না, কিন্তু এনিহাও যদি এটা কখনো এক্সপোজারে যায় ব্লাডের, তখন বডি কি মনে করবে যে এটাকে তো আমি আগে থেকে চিনি না, তার মানে এটা হচ্ছে নন সেলফ সাবস্টেন্স, তখন এটার এগেইনস্টে রিঅ্যাকশন করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানলাম সেলফ কি আর নন সেলফ কি। আচ্ছা, এবার আসা যাক ইমিউনিটির ক্লাসিফিকেশনে। ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইনেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি, এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি, আর এটাকে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটিও বলতে পারি। আবার অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হলো প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটিতে কি হচ্ছে, অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে আমাদের বডিটা যদি অ্যান্টিজেনের এক্সপোজারে যায়, তখন কি হবে, আমাদের বডিতে এটার এগেইনস্টে কিছু রিঅ্যাকশন হবে, তারপর হচ্ছে কিছু অ্যান্টিবডি প্রোডাকশন হবে, এগুলোই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এবার আসা যাক প্যাসিভ ইমিউনিটি কি। প্যাসিভ ইমিউনিটিতে কি হচ্ছে, প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিজেন বডির এক্সপোজারে যায় না, আমরা হচ্ছে আদার কোন সোর্স থেকে প্রিফর্ম অ্যান্টিবডি যদি দেই, তখন সেটা আমাদেরকে যে ইমিউনিটি দিবে সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা,
আমাদের তাহলে যখন ইমিউনিটি ক্লাসিফিকেশন আমাদের পরীক্ষার সময় রিটেনেও আসে, এটা আমাদের টিচাররাও জিজ্ঞেস করে, যদি রিটেন আসে তাহলে আমরা কিভাবে লিখবো? রিটেনে আসলে আমরা হচ্ছে প্রথমে দুই ভাগ করব, যে ইনেট ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করবো। এক নম্বর হচ্ছে ইনেট বা নন স্পেসিফিক ইমিউনিটি, এবং অ্যাকোয়ার্ড বা স্পেসিফিক বা অ্যাডাপটিভ ইমিউনিটি। তখন ইনেট ইমিউনিটিকে আবার হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টস দিয়ে ভাগ করা যায়, যেমন জেনেটিক বা কনস্টিটিউশনাল, যেমন হচ্ছে যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্সি থাকে বা যাদের সিকেল সেল অ্যানিমিয়া থাকে, ওরা রেজিস্ট্যান্ট থাকে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের প্রতি। বা হচ্ছে যারা আফ্রিকান বা হচ্ছে যাদের ব্ল্যাক স্কিন থাকে, তো ওইখানে একটা রেশিয়াল ডিফারেন্স থাকে, যে তারাও হচ্ছে এই বিভিন্ন ডিজিজের প্রতি ইমিউন থাকে। আচ্ছা, আর হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল বলতে আমরা কি বুঝি? যেমন আমাদের ইনটেক্ট স্কিন, আমাদের ইনটেক্ট স্কিন ওটা হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ব্যারিয়ার, ওটা পেনিট্রেশন করা অর্গানিজম আমাদের ভেতরে ঢুকতে পারতেছে না। এরপরে আসে কে, এরপরে হচ্ছে আরো আছে, যেমন ইনটেক্ট মিউকাস মেমব্রেন। যখন ইনটেক্ট মিউকাস মেমব্রেন থাকে তখন এটাও হচ্ছে একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। যেমন হচ্ছে মিউকোসিলিয়ারি মুভমেন্টস, এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল ইমিউনিটি। আচ্ছা, হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটির মধ্যে কে কে আছে? হিউমারাল ইমিউনিটি, আচ্ছা, কম্পোনেন্টস, ইনেট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটি কম্পোনেন্ট মধ্যে হিউমারাল। হিউমারালের মধ্যে হচ্ছে যেমন অ্যাসিড ইন দ্য গ্যাস্ট্রিক জুস, তারপর কমপ্লিমেন্ট, এগুলো। আর সেলুলার, সেলুলারের মধ্যে কি আসতে পারে? ম্যাক্রোফেজ, ইওসিনোফিল আর ন্যাচারাল কিলার সেলস। এটা গেল, আমরা যখন ক্লাসিফিকেশন লিখবো তখন আমরা এটা লিখবো ইউনিট ইমিউনিটি বা নন স্পেসিফিক ইমিউনিটির মধ্যে। এবার আসা যাক অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিভাবে লিখবো। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ন্যাচারাল ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল। আর প্যাসিভকে কিভাবে ভাগ করতে পারি? প্যাসিভকেও আবার ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল এই দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাক্টিভটা কি বললাম? যে অ্যান্টিজেনটা হচ্ছে বডির এক্সপোজারে যায়। তাহলে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে যদি এটা ন্যাচারাল, সেটার এক্সাম্পল কি হবে? বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল এন্ড সাব ক্লিনিক্যাল ইনফেকশন। ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন হলে বডি সেটাকে চিনবে, তার এগেইনস্টে হচ্ছে ইমিউনিটি ডেভেলপ করে রাখবে, নেক্সট টাইম হচ্ছে এই ডিজিজটা তাহলে সহজে হবে না। যেমন হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, কোন পেশেন্টের যদি হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন হয়, তাহলে বডি তাকে চিনে রাখবে, এবং হচ্ছে নেক্সট টাইম যখন এই অর্গানিজমটাই আবার ঢুকবে তখন সে হচ্ছে ওটাকে চিনবে, চিনে ওটার এগেইনস্টে অ্যাকশন করতে পারবে। আচ্ছা, এবার আসা যাক আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের মধ্যে কি আছে? যেমন হচ্ছে ভ্যাকসিনস। এটা আমাদের ডিজিজ হচ্ছে না, কিন্তু আমরা আর্টিফিশিয়ালি, যেটা হচ্ছে প্যাথোজেনিসিটি থাকবে না কিন্তু অ্যান্টিজেনিসিটি থাকবে, এমন একটা পোর্শন অফ ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা টক্সয়েড, এগুলো হচ্ছে বডিতে এন্টার করায় দেই। তখন কি হয়? বডি হচ্ছে এটার এগেইনস্টে অ্যান্টিবডি প্রডিউস করে। যেহেতু এটা ন্যাচারালি ডিজিজ হচ্ছে না, এটাকে আমরা আর্টিফিশিয়ালি দিচ্ছি, তাই এটা হচ্ছে আর্টিফিশিয়াল এর মধ্যে পড়বে। এটা গেল অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। এবার আসা যাক প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির মধ্যে কি হচ্ছে? প্যাসিভ ইমিউনিটিকে আমরা ওই যে বললাম, যেটা বডি অ্যান্টিজেনের এক্সপোজারে যাবে না। তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে আগে থেকে তৈরি হওয়া কোনো অ্যান্টিবডি যদি আমরা দিয়ে দিই, সেটা যখন আমাদেরকে প্রোটেক্ট করে, সেটা হচ্ছে প্যাসিভ, যেহেতু আমাদের বডিকে অ্যাক্টিভলি কিছু করতে হচ্ছে না। আচ্ছা, তাহলে এটার মধ্যে প্যাসিভ এর মধ্যে ন্যাচারালটার এক্সাম্পল কি হবে? যেমন হচ্ছে ট্রান্সফার অফ ম্যাটারনাল ইমিউনোগ্লোবুলিন টু দ্য ফিটাস থ্রু দ্য প্লাসেন্টা, অথবা ট্রান্সফার অফ ম্যাটারনাল অ্যান্টিবডি টু দ্য নিউনেট থ্রু ব্রেস্ট মিল্ক। তখন এখানে আরেকটা কথা জিজ্ঞেস করে যে প্লাসেন্টা দিয়ে কোনটা যাচ্ছে আর হচ্ছে ব্রেস্ট মিল্ক দিয়ে কোনটা যাচ্ছে। প্লাসেন্টা দিয়ে যাচ্ছে ম্যাটারনাল ইমিউনোগ্লোবুলিন জি, যেটা সেটা হচ্ছে ইজিলি প্লাসেন্টা ক্রস করতে পারে। আর প্লাসেন্টাতে সিন সাইটোট্রপোব্লাস্ট লেয়ারটা আছে, সেখানে এটার জন্য রিসেপ্টর থাকে, তখন সেটা ইজিলি ম্যাটারনাল বডি থেকে ফিটাসের মধ্যে পাস করতে পারে, যেটা ফিটাসকে ইমিউনিটি দেয়। যেহেতু এটা ফিটাসের বডিতে অ্যাক্টিভলি তৈরি হচ্ছে না, মায়ের বডি থেকে আসতেছে, তাই এটা ফিটাসের জন্য প্যাসিভ। আচ্ছা, আর ব্রেস্ট মিল্ক দিয়ে কি আসতে পারে? ব্রেস্ট মিল্ক দিয়ে আসতে পারে ইমিউনোগ্লোবুলিন এ। ইমিউনোগ্লোবুলিন এ মা থেকে বাচ্চার মধ্যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিট হয়। এটা গেল হচ্ছে ন্যাচারাল। এবার আসা যাক আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এর মধ্যে আমরা কি দিচ্ছি? আমরা হচ্ছে অ্যান্টি সেরাম, অ্যান্টিটক্সিন, তারপরে হচ্ছে এটার এক্সাম্পল হিসেবে টিটেনাস ইমিউনোগ্লোবুলিন টিআইজি যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে অ্যান্টি টিটেনাস সেরাম বা এটিএস, তারপরে অ্যান্টি ডিপথেরিয়া সেরাম এডিএস, এগুলোকে আমরা বলছি আর্টিফিশিয়াল। এগুলো হচ্ছে আমরা আগে থেকে প্রডিউস করা থাকে, সেখান থেকে হচ্ছে আমরা নিয়ে জাস্ট আমরা কোনো একটা পেশেন্ট এক্সপোজারে গেলে আমরা পোস্ট এক্সপোজারে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, আসলে আমরা এভাবে লিখবো। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ইমিউনিটির মধ্যে ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুই ভাগে ভাগ করা, এখন আমরা জানবো ইনেট ইমিউনিটি সম্পর্কে। এই যে ইনেট ইমিউনিটি জিনিসটা কি?
It is the resistance of the body against antigen prior to exposure to the antigen. তার মানে এটা হচ্ছে বডি যখন কোন অ্যান্টিজেনের এক্সপোজারে যায় তারও আগে থেকে যদি আমাদের বডিতে যে ইমিউন রেসপন্সটা থেকে যায় বা যে রেজিস্ট্যান্স মেকানিজমটা থেকে যায় সেটাকে আমরা বলতেছি ইনেট ইমিউনিটি, তাই তো? আচ্ছা, এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে ইনবর্ন, এটা আমাদের জন্মের থেকেই থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে নন স্পেসিফিক। এখন তাহলে প্রায়োর টু এক্সপোজার টু অ্যান্টিজেন মানেটা কি? মানেটা হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো সে তখনও হচ্ছে অনেক মানে তাকে আমরা অনেক সেফে রাখি, তার হচ্ছে কোনো ধরনের ডিজিজ যেন না হয়, অর্গানিজমের এক্সপোজারে না যায় সেটার জন্য খেয়াল রাখি। কিন্তু যদি কখনো কোনো ডিজিজ মানে প্যাথোজেন এন্টার করে তখন কি করবে? বডিটা রেসপন্স করবে। তো এটাই হচ্ছে ইনেট ইমিউনিটি, এটা ইনবর্ন, এটা জন্মের সময় থেকেই থাকে। আর এটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক কেন? সে হচ্ছে স্পেসিফিক কোন একটার প্রতি হচ্ছে রিঅ্যাকশন করতেছে না, সে যেই নন সেলফ জিনিসটা ঢুকবে বা ফরেন সাবস্টেন্সটা ঢুকবে সেটার এগেইনস্টে একই ভাবে রিঅ্যাকশন করতে থাকবে, তাই এটাকে আমরা বলতেছি নন স্পেসিফিক। আচ্ছা, এখন আসা যাক অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে ইট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বডি এগেইনস্ট অ্যান্টিজেন দ্যাট অকার্স আফটার এক্সপোজার টু অ্যান অ্যান্টিজেন। তার মানে কি আমাদের বডি যদি কোনো একটা অ্যান্টিজেনের এক্সপোজারে যায় তখন বডি যে রেজিস্ট্যান্সটা শো করবে সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তার মানে কি হচ্ছে প্রথমবার যখন এক্সপোজার হবে তখন হচ্ছে যেরকম রেসপন্স হবে তখন বডি সেটাকে চিনে রাখবে। যখন নেক্সট টাইম আবার এক্সপোজার হয় বা রিপিটেড এক্সপোজার হয় তখন কি করবে? তখন হচ্ছে বডি এটাকে চিনে, যেহেতু আগে থেকে চিনে রাখছে তখন সে হচ্ছে আরো বেশি রেসপন্স করবে। তার মানে হচ্ছে তার রেসপন্সটা অনেক বেশি থাকবে, বোথ কোয়ালিটেটিভলি এন্ড কোয়ান্টিটেটিভলি। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? ইট ইমপ্রুভস আপন রিপিটেড এক্সপোজার। আর এটা হচ্ছে স্পেসিফিক, যেমন যেহেতু একটা অর্গানিজম, যেমন হচ্ছে ডেঙ্গু, যেমন হচ্ছে ডেঙ্গি যদি কারোর হয় সেক্ষেত্রে যখন আবার রিপিটেড এক্সপোজার হয় তখন আমরা কি দেখি? যে এক্সাজারেটেড রিঅ্যাকশন হচ্ছে। কেন হচ্ছে? এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কারণে, যে সে আগে থেকে তাকে চিনে রাখছে। আচ্ছা, এবার আসা যাক একটা রিটেন কোশ্চেন বা এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, তখন বলবে যে আচ্ছা তাহলে ডিফারেন্স বিটুইন ইনেট ইমিউনিটি এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা আমরা সবাই জানি, এতক্ষণ ডেফিনিশনের মধ্যেই আমাদের পড়া হয়ে গেছে যে এটা টাইম অফ ডেভেলপমেন্ট, কখন ডেভেলপ হয়। ইনেট ইমিউনিটি হচ্ছে আমরা জানি ফ্রম বার্থ এটা থাকে। এরপরে আরেকটা কি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, কি হয়? অ্যাকোয়ার্ড আপন কন্টাক্ট অফ অ্যান্টিজেন, সে হচ্ছে যখন অ্যান্টিজেনের কন্টাক্টে যায় তখন সে ডেভেলপ করে। এবার আসা যাক স্পেসিফিসিটি, আমরা জানি ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক। এবার আসা যাক 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রেসপন্স টু সাবসিকুয়েন্ট এক্সপোজার অফ অ্যান্টিজেন। যদি অ্যান্টিজেনের সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরে আবার এক্সপোজার হয় তাহলে এটা রিঅ্যাকশনটা কেমন হবে? ইনেট ইমিউনিটিতে হচ্ছে প্রাইমারি রেসপন্স বলি বা সেকেন্ডারি রেসপন্স বলি বা সাবসিকুয়েন্ট এক্সপোজারও একই রকম রিঅ্যাকশন থাকবে, ঠিক আছে? কিন্তু যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটার মধ্যে কি হবে? প্রাইমারি এন্ড সেকেন্ডারি রেসপন্স ডিফারেন্স কোয়ালিটেটিভলি এন্ড কোয়ান্টিটেটিভলি। আচ্ছা, এবার আসা যাক ইমিউনোলজিক্যাল মেমোরি। ইমিউনোলজিক্যাল মেমোরি বলতে ইনেট ইমিউনিটির ভিতরে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে না। এজন্যই হচ্ছে দেখতেছি যে প্রাইমারি মানে সাবসিকুয়েন্ট এক্সপোজার অফ অ্যান্টিজেনও তারা হচ্ছে একই রকম রিঅ্যাকশন করতেছে। আর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে ইমিউনোলজিক্যাল মেমোরিটা থাকে, তাই তো? সেই কারণেই হচ্ছে প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্সে অনেক ডিফার করে, প্রাইমারি রেসপন্স সেকেন্ডারি রেসপন্সটা অনেক বেশি হয়। এবার আসা যাক মেকানিক্যাল ব্যারিয়ার। মেকানিক্যাল ব্যারিয়ার বলতে ইনেট ইমিউনিটির মধ্যে হ্যাঁ মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এবার আসা যাক সেলস ইনভলভড। সেলস কোন কোন সেলস আছে ইনেট ইমিউনিটির মধ্যে? মেইনলি ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর ন্যাচারাল কিলার সেল, এগুলো থাকতেছে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে বি এন্ড টি লিম্ফোসাইট। আচ্ছা, এখন হচ্ছে এই প্রশ্নটা তেমন একটা আসে না কিন্তু এটা ভাইভাতে তেমন মানে টুকটাক জিজ্ঞেস করতে পারে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট ইমিউনিটি। এতক্ষণ আমরা যে পার্থক্যগুলো পড়লাম সেগুলোকে যদি আমরা পয়েন্ট আকারে সুন্দর মতো গুছাই বলি সেটাই ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাবে। তার মানে কি আমরা কি বলতে পারি? যেটা জন্মের সময় থেকে প্রেজেন্ট থাকে, তারপর হচ্ছে এটা প্রিফর্মড এবং অ্যাক্টিভ থাকে, তারপরে এটা অ্যান্টিজেন নন স্পেসিফিক, তারপর লিমিটেড রোল অফ রিকগনিশন মলিকিউল, মানে
তার সে হচ্ছে লিমিটেড রোল, সে সব সব অর্গানিজমের প্রতি বা সব মলিকিউলস অ্যান্টিজেনের প্রতি একই রকম রিয়েকশন করে, তাই আমরা বলছি লিমিটেড রোল অফ রিকগনিশন মলিকিউল। এরপর হচ্ছে নো ইমিউনোলজিক্যাল মেমোরি, এখানে ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো তেমন একটা এখানে ফাংশন থাকে না। আর হচ্ছে নো লং লাস্টিং প্রোটেকশন, তার মানে হচ্ছে এটা তেমন একটা লং লাস্টিং প্রোটেকশন দেয় না। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন আসে, কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি যদি আমরা বলি, তাহলে কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটির মধ্যে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, এভাবে ভাগ করে লিখবো। ফিজিক্যালের মধ্যে যে একটু আগে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আসছি, অ্যানাটমিক্যাল ব্যারিয়ার, নরমাল ফ্লোরা। মেকানিক্যালের মধ্যে হচ্ছে মিউকাস, সিলিয়া, তারপর হচ্ছে রিফ্লেক্স গুলো, কাফ, স্নেজিং, এগুলো। আর কেমিক্যালের মধ্যে কি হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন নন স্পেসিফিক কেমিক্যাল আর অ্যান্টিজেন নন স্পেসিফিক সাইটোকাইনস। অ্যান্টিজেন নন স্পেসিফিক কেমিক্যাল মানে কি? এটার অর্থ হচ্ছে যে অ্যান্টিজেনটা যেটাই হোক না কেন ওরা একই রকম কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করবে, যেমন লাইসোজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এরপর হচ্ছে অ্যান্টিজেন নন স্পেসিফিক। নন স্পেসিফিক এর মধ্যে কে কে আছে? সাইটোকাইনস এর মধ্যে ইন্টারলিউকিন 1, তারপর হচ্ছে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা, এগুলো। আর হচ্ছে কি প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, তার মধ্যে একটা এক্সাম্পল দিতে বলে টল লাইক রিসেপ্টর। আচ্ছা, কম্পোনেন্টস এর মধ্যে আরেকটা জিনিস কি আছে? সেলস, সেলস অফ ইনেট ইমিউনিটি। এর মধ্যে সেলস কে কে আছে? হেমোপয়েটিক সেলস আর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, সরি, হেমোপয়েটিক সেল আর নন হেমোপয়েটিক সেল, এইভাবে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। হেমোপয়েটিক সেলের ভিতরে যেটা আমরা বললাম ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। এটা ছাড়াও আছে মনোসাইট, ডেনড্রাইটিক সেল, ইউসিনোফিল। এটা কিন্তু এমসিকিউ তেও আসে যে হোয়াট আর দ্য সেলস অফ ইনেট ইমিউনিটি। আচ্ছা, আর নন হেমোপেটিক সেলস এর মধ্যে কি আছে? এপিথেলিয়াল সেলস, যেমন স্কিনে বা এয়ারওয়েজে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যেই এপিথেলিয়াল সেলগুলো থাকে। আরেকটা কি? কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম যখন আমরা কমপ্লিমেন্টারি আইটেম পড়বো তখন অনেক ডিটেলসে পড়বো, এখন শুধু আমরা এইটুকু জেনে রাখবো যে ল্যাকটিন পাথওয়ে আর অল্টারনেট পাথওয়ে, এই দুইটা পাথওয়ে হচ্ছে ইনেট ইমিউনিটির কম্পোনেন্টের মধ্যে আছে। আমরা কি জানি তিন ধরনের কমপ্লিমেন্ট সিস্টেম আছে, একটা হচ্ছে ল্যাকটিন পাথওয়ে, এটা হচ্ছে অল্টারনেটিং পাথওয়ে, আর হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। এর মধ্যে ক্লাসিক্যাল পাথওয়েটা হচ্ছে টোটালি অ্যাকোয়ার্ড ইমিউনিটি কম্পোনেন্ট, অল্টারনেট পাথওয়েটা হচ্ছে বোথ অ্যাকোয়ার্ড এন্ড ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট, এন্ড ল্যাকটিন পাথওয়েটা হচ্ছে টোটাল ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। আচ্ছা, এটা ছাড়াও আর কি কি আছে? এটা ছাড়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন, ফিভার, এগুলো হচ্ছে অ্যাক্টিভ, সরি, এগুলো হচ্ছে ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। এখান থেকে তেমন একটা কিছু কোশ্চেন করে না, পড়তে চাইলে আর অনেক কিছু পড়া যায়, যেমন হচ্ছে ইনফ্লামেশনটা কেন ইনেট ইমিউনিটির জন্য ইম্পর্টেন্ট, বা হচ্ছে রিসেপ্টর গুলো সম্পর্কে, কিন্তু এগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না। এই জন্য হচ্ছে আমরা এগুলা যদি সময় থাকে আমরা পড়ে নিব। আচ্ছা, এবার আসা যাক ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে আমাদের ইনেট ইমিউনিটি মোটামুটি পড়া হয়ে গেল। এখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সেম ওয়েতে আমরা যে পার্থক্যটা পড়ছি ওই পার্থক্যটার মধ্যে থেকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে পারি। যেমন এটা হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিক, সে অ্যান্টিজেনটাকে চিনে রাখবে এবং যখন নেক্সট টাইম এক্সপোজারে যাবে তখন সে হচ্ছে অনেক বেশি রেসপন্স করবে। তারপর হচ্ছে ক্যাপাবল অফ ডিস্টিংগুইশিং সেলফ এন্ড নন সেলফ, সে সেলফ এন্ড নন সেলফ কে চিনতে পারে। ইমিউনোলজিক্যাল মেমোরি, lead to rapid and larger, better, stronger response against previously exposed pathogen. তাহলে সে ইমিউনোলজিক্যাল মেমোরি বলতে এগুলো হচ্ছে আমরা যখন 2 নাম্বার আইটেমটা পড়বো তখন আমরা অনেক ডিটেলসে পড়বো। এটা হচ্ছে যখন বডিতে এক্সপোজার হবে সেটাকে চিনে রাখবে, সেটাকে আমরা বলতেছি ইমিউনোলজিক্যাল মেমোরি। আপাতত এইটুকুই মনে রাখুন। এরপর হচ্ছে ক্যান রেসপন্স টু মিলিয়নস অফ ডিফারেন্ট অ্যান্টিজেন, এটাকে আমরা বলতেছি ডাইভার্সিটি। সে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিজেনকে চিনে রাখতে পারবে এবং হচ্ছে যখনই সে আবার এটা রিপিটেড এক্সপোজার হবে সে রেসপন্স করবে। হচ্ছে সেলফ লিমিটেশন, যখন ডিজিজ প্রসেসটা শেষ হয়ে যাবে তখন কি হবে, যেসব ইমিউনিটির জন্য যে সেলগুলো প্রডিউস হয়েছিল তার মধ্যে কিছু সেল অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি সেলফ লিমিটেশন। আচ্ছা, এবার আসা যাক অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট। ইনেট ইমিউনিটির মধ্যে এতগুলো কম্পোনেন্ট এখানে পড়া লাগবে না, এখানে আমাদের শুধু দুটো জিনিস জানলেই হবে।
একটা হচ্ছে হিউমারাল বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর একটা হচ্ছে সেলুলার বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। হিউমারাল বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির মধ্যে কি হচ্ছে, অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, এবং এটাকে প্রডিউস করতেছে বাই দ্য হেল্প অফ লিম্ফোসাইট। এবার আসা যাক সেলুলার ইমিউনিটি বা সেল মেডিয়েটেড ইমিউনিটি। এটা কি হচ্ছে, এটা দিচ্ছে হচ্ছে মেইনলি CD4 এবং CD8 সেলস। আচ্ছা, তাহলে এটা আমাদের কম্পোনেন্টস গুলা গেল। এবার আসা যাক অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটিতে। আমরা কি পড়লাম এতক্ষণ, যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করলাম, অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। এই অ্যাক্টিভ ইমিউনিটিটা ডেফিনেশনটা জানতে হবে, কারণ এটা হচ্ছে রিটেন কোশ্চেন, আর এটা তেমন একটা ভাইভাতে জিজ্ঞেস করে না। ভাইভাতে বড়দের জিজ্ঞেস করতে পারে যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে পার্থক্য। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটি জিনিসটা কি? ইট ইজ দ্য টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হোয়ার রেজিস্ট্যান্স ইজ ইনডিউসড আফটার কন্টাক্ট উইথ ফরেন অ্যান্টিজেন, অ্যাজ ফর এক্সাম্পল মাইক্রোঅর্গানিজম। মানে কি, আমাদের বডিটা যখন একটা ফরেন সাবস্টেন্সের এক্সপোজারে যাবে তখন যে ইমিউনিটি দিবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে হেপাটাইটিস এ ভাইরাসের, ওটা যখন বডিতে এন্টার করলো তখন বডি ওটাকে চিনে রাখলো, দেন হচ্ছে নেক্সট টাইম যদি হেপাটাইটিস এ ভাইরাসটা বডিতে ঢুকে তখন সেটাকে প্রোটেকশন দিবে, এটার এগেইনস্টে। তাহলে এটা অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে এটা দিস প্রোটেকশন ইজ লং লাস্টিং, এটার প্রোটেকশনটা অনেক দিন, মানে অনেক দিন পর্যন্ত চলবে। আচ্ছা, আর হচ্ছে নো রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এই ক্ষেত্রে কোনো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয় না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে স্লো অনসেট অফ অ্যাকশন। এই কারণে দেখা যায় আমরা যখন ভ্যাকসিন দেই, ভ্যাকসিনেশনটা কি মেইনলি ওখানে থাকে অ্যান্টিজেন, মানে হচ্ছে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার একটা অ্যান্টিজেনিক পোর্শন থাকে যেটার কোনো প্যাথোজেনিসিটি থাকে না। তখন কি হয়, বডি ওটাকে চিনে, ওটা এগেইনস্ট অ্যান্টিবডি প্রডিউস করে, তারপর হচ্ছে ফার্দার এক্সপোজার হলে সেটাকে প্রিভেন্ট করে। তার মানে কি, এটার অনসেট অফ অ্যাকশনটা জন্য বেশ একটু ভালো সময় লাগে। যার কারণে আমরা কি করি, তখন আমরা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনের সাথে আমরা প্যাসিভ ইমিউনাইজেশন করে দিই। আচ্ছা, এখন জানা যায় তাহলে প্যাসিভ ইমিউনিটিটা কি। প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ইট ইজ দ্য টাইপ অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি হোয়ার দ্য প্রিফার্ড অ্যান্টিবডি ইজ ইন্ট্রোডিউসড ইনটু এ হোস্ট টু প্রডিউস স্পেসিফিক ইমিউনিটি। তার মানে কি, এটা হচ্ছে আমাদের বডিতে যখন কোনো অর্গানিজম অলরেডি ঢুকে গেছে সেটাকে আমরা কি করব, প্রিভেন্ট করার জন্য প্রি-ফর্মড আগে থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি যখন দিব তখন সেটাকে সে নিউট্রালাইজ করে দিবে, এটাই হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, এটার অ্যাডভান্টেজটা কি? এটা হচ্ছে ইমিডিয়েট অনসেট, যে এখন দিলাম এখনই সে হচ্ছে অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে দিল। এখন দেখা যাক ডিসঅ্যাডভান্টেজটা কি। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে শর্ট লাইফ স্প্যান অফ অ্যান্টিবডি আর রিস্ক অফ টাইপ 1 and 3 হাইপারসেনসিটিভিটি। শর্ট লাইফ স্প্যান অফ অ্যান্টিবডি কেন বলতেছি, কারণ অ্যান্টিবডিটা তো আমাদের বডি প্রডিউস করে নাই, আর আমাদের বডি হচ্ছে ওকে চিনেও রাখে নাই যে যখন আবার ফার্দার এক্সপোজার হবে তখন সেটার প্রতি রেসপন্স করবে। তাই যে অ্যান্টিবডিটা দিলাম ওটা নর্মাল যে লাইফ স্প্যান ওটার পর শেষ হয়ে গেলেই আমাদের ইমিউনিটি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের পরীক্ষায় কি জিজ্ঞেস করবো বললাম, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি আর অ্যাক্টিভ ইমিউনিটি পার্থক্য। তাহলে ডেফিনিশন গুলো থেকে আমরা এটা বলতে পারি যে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই দ্য হোস্ট, অ্যাক্টিভ ইমিউনিটিতে হোস্ট অ্যাক্টিভ পার্টিসিপেশন করে কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। এরপর অনসেট অফ অ্যাকশন, অনসেট অফ অ্যাকশনটা কি বললাম, যে অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে ডিলেড অনসেট অফ অ্যাকশন বাট প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ইমিডিয়েট। আর ডিউরেশন অফ অ্যাকশন, যদিও অ্যাক্টিভ ইমিউনিটিতে লেট অনসেট অফ অ্যাকশন হয় কিন্তু ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি থাকে অ্যাক্টিভ ইমিউনিটিতে, আর প্যাসিভ ইমিউনিটিতে কি হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনটা কম্পারেটিভলি শর্টার। আর ইমিউনোলজিক্যাল মেমোরি, অ্যাক্টিভ ইমিউনিটিতে ইমিউনোলজিক্যাল মেমোরিটা থেকে যায় কিন্তু প্যাসিভ ইমিউনিটি ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে না। আর হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স, অ্যাক্টিভ ইমিউনিটিতে সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা যখন ইমিউন রেসপন্সটা ভালো হবে, বেটার হবে, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে হবে না। আচ্ছা, আর রিস্ক অফ হাইপারসেনসিটিভিটি, যেটা আগে বললাম যে অ্যাক্টিভ ইমিউনিটিতে রিস্ক অফ হাইপারসেনসিটিভিটি থাকে না কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে থাকে, যেহেতু আমরা বাইরে থেকে একটা সাবস্টেন্স দিচ্ছি এটার এগেইনস্টে আমাদের বডিতে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হলেও হতে পারে। আচ্ছা, তখন আরেকটা কথা জিজ্ঞেস করে যে অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি এটা তো বুঝলাম, বা অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্যাসিভ ইমিউনাইজেশন তো বুঝলাম, তাহলে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা কি? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা হচ্ছে আমাদের বডি, মনে করলাম যে হচ্ছে কোন একটা অর্গানিজমের এক্সপোজারে গেল, লাইক কারো হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো, তখন কি হচ্ছে
তখন আমাদের টিটানাস হওয়ার চান্স থাকে। তখন আমরা কি করব? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করি। প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন দিলে কি হবে? অ্যাক্টিভ ইমিউনিটিতে আমরা দিব ফার্দার প্রোটেকশনের জন্য, যে আমরা এখন একটা ভ্যাকসিন দিলাম, দেওয়ার পর হচ্ছে বডি সেটাকে চিনবে, ওটার এগেইনস্ট অ্যান্টিবডি প্রোডিউস করবে, দেন তাকে প্রোটেকশন দিবে, কিন্তু ততদিনে ডিজিজ প্রোগ্রেস হয়ে যাবে। সেজন্য আমরা কি করি? সাথে একটা প্যাসিভ ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিটিটেনাস সেরাম দিয়ে দেই। সেটা কি করে? ইমিডিয়েটলি যেই অ্যান্টিজেন গুলো বডিতে ঢুকছে সেটাকে নিউট্রালাইজ করে পেশেন্টকে ইমিডিয়েটলি প্রোটেকশন দিচ্ছে। তার মানে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা কি করি? যে হচ্ছে আফটার এক্সপোজার আমরা বডির ওয়ান সাইডে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনের জন্য ভ্যাকসিন দেই, আর অপোজিট সাইডে হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশনের জন্য ইমিউনোগ্লোবুলিন দেই। তখন জিজ্ঞেস করবে যে আমরা কেন হচ্ছে ডিফারেন্ট সাইটে দেই। আমরা যদি ডিফারেন্ট সাইটে না দেই তাহলে প্যাসিভ ইমিউনাইজেশনের মধ্যে যে ইমিউনোগ্লোবুলিনটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি যে ভ্যাকসিনটা সেটার মধ্যে অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে দিবে। আলটিমেটলি আমরা কোনো রেজাল্ট পাবো না। আর সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সিরিঞ্জও আলাদা ইউজ করতে হবে। আমরা ইমিউনোগ্লোবুলিন যে সিরিঞ্জটা দিয়ে দিব, আমরা হচ্ছে ভ্যাকসিনটা সেই সিরিঞ্জটা দিয়ে দিব না। না হলে কি হবে? সিরিঞ্জের মধ্যে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, অ্যান্টিবডিটা অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাউ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি ইজ প্রোডিউসড। অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে প্রোডিউস হয় সেটা তো আমরা একটু আগে পড়লামই, যে হচ্ছে ক্লিনিক্যাল এন্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন লাইক চিকেন পক্স, রুবেলা, মিজলস এগুলো। আর সাবক্লিনিক্যাল ইনফেকশন বলতে হচ্ছে আমরা যেমন পোলিও বা পোলিও, এটাই মনে রাখি আপাতত একটা কমন এক্সাম্পল। আর অ্যান্টিজেন বলতে হচ্ছে আমরা ভ্যাকসিন। ঠিক আছে, এভাবে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি প্রোডিউস হচ্ছে। এটা যখন বডিতে দিব তখন এর এগেইনস্টে অ্যাক্টিভ ইমিউনিটি প্রোডিউস হবে। আর প্যাসিভ ইমিউনিটি কিভাবে হয় সেটা আমরা বললাম, যে প্রি ফর্মড অ্যান্টিবডি বা সেরাম বা টক্সিন এগুলো যখন দিব সেটাই হচ্ছে প্যাসিভ ইমিউনিটি দিবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট 1 নাম্বার আইটেম থেকে এগুলো হচ্ছে টপিকস। এখানে রিটেন কোশ্চেন মেইনলি কি কি আসে? তাহলে মেইনলি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন হলো ডেফিনেশন অফ ইমিউনিটি, ডিফারেন্স বিটুইন ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, আর ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি, যেটা এটা হচ্ছে রিটেনের জন্য। আর ভাইবার জন্য অলমোস্ট সবকিছুই লাগে, কিন্তু ভাইবার জন্য ইমিউনোলজির থেকে ইমিউনিটির ডেফিনেশনটা ভুল করা যায় না, ওটা ভুল করলে ওখানেই ফেল। ইমিউনিটির ডেফিনেশনটা আর হচ্ছে যখন ক্লাসিফিকেশন যদি জিজ্ঞেস করে, ডেফিনেটলি অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল গুলো জিজ্ঞেস করবে। তারপরে পার্থক্যগুলো জিজ্ঞেস করে মেইনলি ভাইভাতে। আর অস্পির মধ্যেও রিটেনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বললাম এর বেশি কিছু লাগবে না। অস্পিতে ইউজুয়ালি এই চ্যাপ্টার থেকে তেমন একটা কোশ্চেন আসে না, বড় যে সেলস অফ ইমিউন সিস্টেম এগুলো একটু জিজ্ঞেস করতে পারে। কারো কোনো কোশ্চেন? এই টপিকস রিলেটেড কারো কোনো কোশ্চেন? ম্যাডাম আইটেমটা কবে দিব? আইটেমটা হচ্ছে আমার পরশু হচ্ছে এই 1 নাম্বার আইটেমটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের সোমা ম্যাম, ও হচ্ছে কালকে 2 নাম্বার আইটেমটা পড়াবে। নেক্সট যখন ওর ক্লাস থাকবে তখন হচ্ছে ওর কাছে 2 নাম্বার আইটেমটা দিয়ে দিবে আর কি। ঠিক